দ্বাদশ অধ্যায় পৃথিবীর উৎপত্তি ও গঠন অরিজিন অ্যান্ড ফরমেশন অব দ্য আর্থ। মহাবিশ্বের উৎপত্তি। বিভিন্ন সমাজে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে নানা মত প্রচলিত আছে। প্রাচীন চীনা মত। মহাবিস্ফোরণ তত্ত্ব। প্রাচীন চীনের রূপকথায় একটি বিশাল ডিম থেকে একটি দৈত্য জন্ম নেয়। সেই দৈত্যের অঙ্গ-প্রত্যঙ্গ থেকে মহাবিশ্বের উৎপত্তি হয়েছে। এরকম মত বিজ্ঞানের চোখে গ্রহণযোগ্য নয়। কোটি কোটি বছর পূর্বে একটি বিস্ফোরণ ঘটেছিল। এই বিস্ফোরণে ছোট অথচ ভীষণ ভারী ও গরম একটা বস্তুপিণ্ড বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এই বিস্ফোরণকে বলা হয় মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণের পর অতি ক্ষুদ্র পদার্থ কণা প্রথমে ছোট ছোট কণায় পরিণত হয়। তারপর ছোট ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা ও একত্রিত হয়ে জ্যোতিষ্কে পরিণত হয়। এভাবে সূর্য ও অন্যান্য নক্ষত্র সৃষ্টি হয়। মহাবিশ্বের সকল শক্তি, পদার্থ, মহাকাশ সবকিছু এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। পৃথিবীর উৎপত্তি কবে ও কিভাবে হয়েছে বলতো? জেনে রাখি। জ্যোতিষ্ক। রাতের বেলা আকাশে অসংখ্য আলোকবিন্দু মিটমিট করে জ্বলতে দেখা যায়। এগুলো সাধারণ নাম জ্যোতিষ্ক। সূর্য, তারা, পৃথিবী, চাঁদ, উল্কা সবাই জ্যোতিষ্ক। মহাকাশে ঘূর্ণায়মান ও দৃশ্যমান সকল বস্তুই জ্যোতিষ্ক। খালি চোখে এরকম প্রায় ৬,০০০ জ্যোতিষ্ক দেখা যায়। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আরও হাজার হাজার জ্যোতিষ্ক দেখতে পাওয়া যায়। নক্ষত্র। যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, যেমন সূর্য একটি নক্ষত্র। গ্রহ। যে সকল জ্যোতিষ্ক নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে তাদের গ্রহ বলে। পৃথিবী একটি গ্রহ। উপগ্রহ। গ্রহকে কেন্দ্র করে যে সকল জ্যোতিষ্ক ঘোরে তাদের উপগ্রহ বলে। চাঁদ একটি উপগ্রহ। সৌরজগৎ। সৌরজগৎ ইংরেজি ভাষায় সোলার সিস্টেম বলতে সূর্য এবং এর সাথে মহাকর্ষীয়ভাবে আবদ্ধ সকল বস্তুকে বোঝায়। এর মধ্যে আছে গ্রহ, তাদের উপগ্রহ, উল্কা, ধূমকেতু এবং কোটি কোটি ক্ষুদ্র বস্তু। মহাবিশ্বে এরূপ অসংখ্য সৌরজগৎ থাকে। অনেকগুলো নক্ষত্র মিলে একটি গ্যালাক্সি বা ছায়াপথ তৈরি করেছে। একটি ছায়াপথে কোটি কোটি নক্ষত্র, অন্যান্য জ্যোতিষ্ক, গ্যাস ও ধূলিকণা এক ধরনের বলের মাধ্যমে একে অন্যের কাছাকাছি থাকে। এ ধরনের বলকে বলে মহাকর্ষ বল। একটি ছায়াপথে অসংখ্য সৌরজগৎ থাকে। মিল্কি ওয়ে। আমাদের সৌরজগৎ যে ছায়াপথের মধ্যে আছে তার নাম মিল্কি ওয়ে। পৃথিবীর উৎপত্তি কবে ও কিভাবে হয়েছে বলতো? মহাবিশ্ব ও সূর্য সৃষ্টির অনেক পরে পৃথিবীর উৎপত্তি হয়েছে। ধারণা করা হয় সূর্য যখন সৃষ্টি হয় তখন তার কিছু অবশিষ্ট অংশ মহাকাশে
ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে। তারপর এখন থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে এই ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে। মহাবিস্ফোরণের সমর্থনে কোনো প্রমাণ আছে কি? মহাবিশ্ব একটি মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে তার পক্ষে অনেক তথ্য প্রমাণ রয়েছে। এর একটি প্রমাণ হলো মহাবিশ্ব এখনও বিস্তৃত হচ্ছে। মহাকাশের গ্যালাক্সি বা ছায়াপথ ও নক্ষত্রসমূহ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কাজেই এরা হয়তো একসময় একসাথে ক্ষুদ্র একটি জায়গায় ছিল, বিস্ফোরণের মাধ্যমে এরা আলাদা হয়েছে। সূর্য, পৃথিবী ও চন্দ্রের পরিচয়। সূর্য সম্পর্কে তোমরা কি জানো? সূর্যের উপর ক্লিক করি। সূর্য একটি নক্ষত্র কারণ এর নিজস্ব আলো আছে। এটি গ্যাসের একটি জ্বলন্ত পিণ্ড। এই পিণ্ডে হাইড্রোজেনের কণাসমূহ একে অপরের সাথে যুক্ত হওয়ার সময় প্রচুর তাপ ও আলো উৎপন্ন হয়ে তা চারদিকে ছড়িয়ে পড়ে। সূর্যের কাছের গ্রহ উপগ্রহে সেই তাপ ও আলো বেশি আসে এবং যত দূরত্ব বাড়তে থাকে তার পরিমাণ তত কমতে থাকে। পৃথিবীতেও কিছু পরিমাণে তাপ ও আলো এসে পৌঁছায়। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ইত্যাদি জ্যোতিষ্ক। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। সৌরজগতের বেশিরভাগ জায়গাই ফাঁকা। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে 8টি গ্রহ। পৃথিবী এমন একটি গ্রহ। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর উপর ক্লিক করি। পৃথিবীর উপর ক্লিক করি। সূর্য একটি নক্ষত্র পৃথিবীর উপর ক্লিক করি। তোমরা কি বলতে পারো পৃথিবীর আকৃতি কেমন? এটা কি থালার মতো? এটা কি কোনো জাহাজের মতো? পৃথিবীর আকৃতি গোলকের মতো। বলতো, আমরা পৃথিবীর কোথায় অবস্থান করি? পৃথিবীর অভ্যন্তরে না পৃষ্ঠে? পৃথিবী পৃষ্ঠে আমাদের অবস্থান। পৃথিবী কি সূর্যের মতো তাপ ও আলো উৎপাদন করতে পারে? না। সূর্য থেকে পৃথিবী আলো ও তাপ পায়। সূর্যের আলো ও তাপ পৃথিবীতে জীবদেরকে বাঁচিয়ে রেখেছে। সূর্যের আলোকে ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভর করে প্রাণীরা বেঁচে আছে। সূর্য থেকে তাপ আসে বলে পৃথিবী খুব ঠান্ডা হয়ে যায় না। আচ্ছা, সূর্য যদি একটা ফুটবলের মতো হয় তাহলে পৃথিবী কতটুকু? সূর্য যদি একটি ফুটবলের সমান হয় তবে পৃথিবী হবে একটি ধূলিকণার সমান। আকাশে তো সূর্য আর চাঁদকে সমানই মনে হয়, তাই না? কেন এমন মনে হয়? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3,80,000 কিলোমিটার এবং সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদ যত দূরে, সূর্য তার চেয়ে বহু গুণ দূরে বলে পৃথিবী থেকে চাঁদ ও সূর্যকে প্রায় সমান দেখায়। চাঁদের উপরে ক্লিক করি। চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয়। চাঁদ 27 দিন 8 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরে আসে। চাঁদ পৃথিবীর আয়তনের 50 ভাগের 1 ভাগ। চাঁদ নিজে তাপ বা আলো উৎপন্ন করতে পারে না। তাহলে চাঁদকে আমরা আলোকিত দেখি কেন?
সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয়, তাই আমরা চাঁদকে আলোকিত দেখি। এসো নিজেকে যাচাই করি। শূন্যস্থানের জন্য সঠিক শব্দ কোনটি? ডান বক্সের শব্দগুলো শূন্যস্থানে বসাই। পৃথিবী কিভাবে বাসযোগ্য হলো? পৃথিবী কিভাবে বাসযোগ্য হলো? শুরুর দিকে পৃথিবী এত গরম ছিল যে টগবগ করে ফুটত। জীবনের জন্য কোনো পানি ছিল না। বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না। ধীরে ধীরে ঠান্ডা হয়ে পানি ও বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে। পৃথিবীতে জীবের উপযোগী পরিবেশের বিকাশ নিচের প্রবাহ চিত্রের মাধ্যমে দেখানো যায়। ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবীর সৃষ্টি, উত্তপ্ত পৃথিবী। ধীরে ধীরে ঠান্ডা হয়ে বায়ুমণ্ডল ও তরল পানি সৃষ্টি। বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি। বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ, পৃথিবীর অভ্যন্তরভাগ। পৃথিবীর গঠন, বায়ুমণ্ডল। বলতো পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে থাকা বায়বীয় স্তরটির নাম কি? বায়ুমণ্ডল। তোমরা কি জানো বায়ুমণ্ডলে কি কি থাকে? বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। এছাড়াও জলীয় বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন ডাই অক্সাইড এবং আরও কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থগুলো কেন ঘিরে রেখেছে? পৃথিবী সকল কিছুকে তার নিজের দিকে টানে। সেই টানের ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি থাকে। তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল ঘন এবং ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডল হালকা হয়ে যায়। বলতো পর্বতের চূড়ায় উঠতে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সাথে নিয়ে যেতে হয় কেন? ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডল হালকা হয়ে থাকে, ফলে শ্বাস নেয়ার জন্য যথেষ্ট অক্সিজেন থাকে না। এজন্য পর্বতের চূড়ায় উঠতে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সাথে নিয়ে যেতে হয়।
বায়ুমণ্ডলকে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে। তোমরা স্তরগুলোর নাম জানো কি? ট্রোপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে ট্রোপোস্ফিয়ার বলে। এই স্তরে বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাস ও মেঘ থাকে। বৃষ্টি, বায়ুপ্রবাহ, ঝড় প্রভৃতি এই স্তরে ঘটে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের ঠিক ওপরেই শুরু হয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তর ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে রয়েছে ওজোন নামে একটি গ্যাস। এই গ্যাস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে। নরম মাটি, শক্ত পাথর, পাহাড় পর্বত, গাছপালা, নদী, খাল, বিল, সাগর ও মহাসাগর। নরম মাটি, শক্ত পাথর, পাহাড় পর্বত, গাছপালা, নদী, খাল, বিল, সাগর ও মহাসাগর। সমগ্র জলভাগকে কত ভাগে ভাগ করা হয়েছে বলতে পারো? নরম মাটি, শক্ত পাথর, পাহাড় পর্বত, গাছপালা, নদী, খাল, বিল, সাগর ও মহাসাগর। ভূপৃষ্ঠের বেশিরভাগ জায়গা জুড়ে কি রয়েছে? ভূগোলকটি দেখে বলি। ভূপৃষ্ঠের বেশিরভাগ জায়গা জুড়ে আছে সাগর ও মহাসাগর। পৃথিবী পৃষ্ঠের 4 ভাগের প্রায় 3 ভাগ হল জলভাগ ও বাকি অংশ স্থলভাগ। সমগ্র জলভাগকে কত ভাগে ভাগ করা হয়েছে বলতে পারো? সমগ্র জলভাগ 5টি মহাসাগর নিয়ে গঠিত। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। বলতো বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ? এটি ভারত মহাসাগরের অংশ। সাগর আমাদের কি উপকারে আসে? একটু চিন্তা করে নিজ খাতায় 2টি করে উপকারিতা লিখি। সাগরের পানিতে প্রচুর মাছ, নানান জলজ উদ্ভিদ পাওয়া যায়। সাগরের পানির উপর দিয়ে জাহাজ চলাচল করে। সাগরের পানি বাষ্পীভূত হয়ে বৃষ্টি হয় বলেই আমরা জমিতে ফসল ফলাতে পারি। নদী কিভাবে সৃষ্টি হয়েছে? এসো আমরা দেখি কিভাবে নদীর সৃষ্টি হয়েছে। পাহাড়ের বরফ গলা ও বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে নামতে নামতে সরু সরু নালার সৃষ্টি হয়। ওই নালাগুলি একত্র হয়ে সরু নদী সৃষ্টি হয়। সরু নদী সমতলে নেমে আসে। সরু নদীর সাথে সমতলের বৃষ্টির পানি যোগ হয়ে নদী বড় হতে থাকে। বড় নদীর সাথে সরু নদী যোগ হয়ে নদী আরো বড় বা প্রশস্ত হয়। বাংলাদেশের নদীগুলো কোন পর্বত থেকে সৃষ্টি হয়েছে?
আমাদের দেশের উত্তরে হিমালয় পর্বতমালা। এই পর্বতমালায় অনেক বরফ জমা আছে। ওখানে প্রচুর বৃষ্টিও হয়। বাংলাদেশের নদীগুলো হিমালয় পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে। পদ্মা, মেঘনা, যমুনা হিমালয় পর্বতমালা থেকে শুরু হয়ে ভারত ও নেপাল থেকে প্রচুর পানি নিয়ে আসে। এ কারণে এ নদীগুলো বেশ বড় ও প্রশস্ত। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। পৃথিবীর ভেতরের অংশ তিনটি ভাগে বিভক্ত। কেন্দ্রমণ্ডল। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় ৩৫০০ কিলোমিটার ব্যাসার্ধের গোলকাকার জায়গা হল কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে নিকেল, লোহা, সীসা ইত্যাদি ধাতু উত্তপ্ত অবস্থায় আছে। কেন্দ্রমণ্ডলের ভেতরের অংশে এরা কঠিন কিন্তু বাইরের দিকে গলিত অবস্থায় আছে। গুরুমণ্ডল। কেন্দ্রমণ্ডল ও শিলামণ্ডলের মাঝে রয়েছে প্রায় ২৯০০ কিলোমিটার পুরু গুরুমণ্ডল। গুরুমণ্ডলের বেশিরভাগই কঠিন, কিন্তু এর কিছু অংশ আধাগলিত অবস্থায় আছে। বিজ্ঞানীরা ধারণা করেন আগ্নেয়গিরির উদগীরণে এই অংশটি থেকে গলিত লাভা বের হয়ে আসে। শিলামণ্ডল। পৃথিবী পৃষ্ঠের নিচে পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে শক্ত স্তর রয়েছে তাই শিলামণ্ডল। শিলামণ্ডল পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার নিচ পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। ধারণা করা হয় যে পৃথিবী সৃষ্টির পর বাইরের অংশ থেকে তাপ চলে গিয়ে ভূপৃষ্ঠের দিকে ঠান্ডা হয়েছে, কিন্তু কেন্দ্রের দিক থেকে তাপ বেরিয়ে আসতে পারেনি। তাই কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডল বেশ উত্তপ্ত। শিলামণ্ডলের উপরের দিকের অংশ ভূত্বক নামে পরিচিত। শিলামণ্ডল নিয়ে আরো বিস্তারিতভাবে এ অধ্যায়ের শেষে জানব। এসো নিজেকে যাচাই করি। শূন্যস্থানের জন্য সঠিক শব্দ কোনটি? ডান বক্সের শব্দগুলো শূন্যস্থানে বসাই। নিজেকে যাচাই করি। পৃথিবীর বিভিন্ন স্তরগুলো চিহ্নিত করি। সঠিক শব্দটি টেনে খালি বক্সে বসাই। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। প্লেট টেকটনিক তত্ত্ব। তোমরা কি বলতে পারো কি করে আগ্নেয়গিরির উদগীরণ ঘটে? আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা বুঝতে হলে আমাদের পৃথিবীর শিলামণ্ডলের গঠন বুঝতে হবে। এজন্য প্লেট টেকটনিক তত্ত্ব নামে একটি তত্ত্ব বোঝা দরকার। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। প্লেট টেকটনিক তত্ত্ব। তোমরা কি বলতে পারো কি করে আগ্নেয়গিরির উদগীরণ ঘটে? আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা বুঝতে হলে আমাদের পৃথিবীর শিলামণ্ডলের গঠন বুঝতে হবে। এজন্য প্লেট টেকটনিক তত্ত্ব নামে একটি তত্ত্ব বোঝা দরকার। এ তত্ত্বের মূল কথা হলো ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশে বা খণ্ডে বিভক্ত। এগুলোকে প্লেট বলা হয়। এই প্লেটগুলো গুরুমণ্ডলের আংশিক তরল অংশের উপরে ভাসমান অবস্থায় আছে।
প্লেটগুলো কখনো কখনো একটি থেকে আরেকটি দূরে সরে যায়। আবার কখনো কখনো একে অন্যের দিকে আসে। এই প্লেটগুলো প্রতি বছরে কয়েক সেন্টিমিটার কোনো একদিকে সরে যায়। প্লেটগুলো কখনো একটি থেকে আরেকটি উপরে সরে যায় বা নিচে নেমে যায়। প্লেট টেকটনিক তত্ত্ব তো বুঝলাম, কিন্তু আগ্নেয়গিরির উদগীরণ কিভাবে ঘটে? ধারণা করা হয় প্লেটগুলো একটি আরেকটির সাথে ঘষা বা ধাক্কা খেলে সেখানে প্রচুর তাপ সৃষ্টি হয়। তাপে ভূত্বকের পদার্থ গলে যায়। এই গলিত পদার্থ চাপের ফলে নিচ থেকে ভূপৃষ্ঠ ভেদ করে বেরিয়ে আসে। একেই আগ্নেয়গিরির উদগীরণ বলে। বেরিয়ে আসা গলিত তরল পদার্থ ম্যাগমা নামে পরিচিত। প্লেট টেকটনিক তত্ত্ব তো বুঝলাম। ধারণা করা তাপে ভূত্বকের পদার্থ গলে যায়। এই প্লেটগুলো একটি অন্যটির সাথে ধাক্কা খেলে পৃথিবী কেঁপে ওঠে। একেই ভূমিকম্প বলে। একটি প্লেটের সাথে আরেকটি প্লেট যেখানে মেশে সেখানেই বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদগীরণের ঘটনা ঘটে। প্লেটগুলোর সংযোগস্থলে উঁচু পর্বত থাকলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদগীরণের ঘটনা আরো বাড়ে। ইদানিং বাংলাদেশেও ভূমিকম্প ঘটছে। শিলামণ্ডল। বলতো পৃথিবীর গঠনের বাইরের স্তরটির নাম কি? শিলামণ্ডল। শিলামণ্ডলের উপরের দিকের অংশ ভূত্বক নামে পরিচিত। ভূত্বকের বেশিরভাগ পানি দ্বারা আবৃত। বাকি অংশ গুঁড়ো বা ভাঙা পাথুরে পদার্থ দ্বারা গঠিত। বাকি অংশগুলো যদি জৈব পদার্থ দ্বারা গঠিত ও নরম হয় তাহলে তাকে মাটি বলা হয়। ভূত্বকের উপরে আমরা বসবাস করি, মাটিতে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করি। এছাড়াও এ অংশে রয়েছে খনিজ পদার্থ যা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। কিভাবে মাটি গঠিত হয়েছে তা বলতে পারবে কি? এসো একটি ভিডিও দেখি।
কঠিন শিলা দীর্ঘদিন ধরে রোদ, বৃষ্টি, ঝড়, ভূমিকম্প এগুলোর কারণে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়। ক্ষুদ্র শিলাকণার সাথে পানি, বায়ু, ক্ষুদ্র জীব যেমন ব্যাকটেরিয়া, পচা ও মৃত জীবের দেহাবশেষ যোগ হয়ে মাটি গঠিত হয়। তবে বিভিন্ন স্থানের মাটি বিভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়েছে বলে বিভিন্ন স্থানের মাটি দেখতে ভিন্ন ভিন্ন, গঠনেও ভিন্ন। ক্ষুদ্র শিলাকণার সাথে পানি, বায়ু, ক্ষুদ্র জীব যেমন ব্যাকটেরিয়া, পচা ও মৃত জীবের দেহাবশেষ যোগ হয়ে মাটি গঠিত হয়। তবে বিভিন্ন স্থানের মাটি বিভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়েছে বলে বিভিন্ন স্থানের মাটি দেখতে ভিন্ন ভিন্ন, গঠনেও ভিন্ন। সাধারণত পাথর, নুড়ি, কাঁকড়, বালি, কাদা দ্বারা ভূত্বক গঠিত। এদের সাথে মিশে থাকে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ। ভূত্বক গঠনকারী এ সকল কঠিন পদার্থের নাম শিলা। তোমরা কি বলতে পারবে মাটির বিভিন্ন স্তরগুলো কি কি, এদের বৈশিষ্ট্য কেমন? এসো মাটির বিভিন্ন অংশ ও এদের বৈশিষ্ট্য জেনে নিই। বিভিন্ন স্তরে ক্লিক করি। প্রথম স্তর হিউমাস স্তর। এসো মাটির বিভিন্ন প্রথম এসো মাটির বিভিন্ন অংশ ও এদের বৈশিষ্ট্য জেনে নিই। বিভিন্ন স্তরে ক্লিক করি। প্রথম স্তর হিউমাস স্তর। পচা ও মৃত জীবদেহ মিশে তৈরি কালো উপাদানকে হিউমাস বলে। মাটির উপরের দিকে হিউমাস বেশি থাকে। এখান থেকে উদ্ভিদ তার পুষ্টি উপাদান পায়। এই স্তরে সাধারণত খনিজ থাকে না। মাটির দ্বিতীয় স্তরে হিউমাস কম থাকে। এই স্তরটি কিছুটা উজ্জ্বল। এই স্তরে বিভিন্ন খনিজ পাওয়া যায়। তৃতীয় স্তর শিলাকণা দিয়ে গঠিত। এই স্তরের শিলাগুলো কিছুটা নরম। সবশেষে নিচের স্তর কেবল শিলাখণ্ড দ্বারা গঠিত। শিলাগুলো খুবই শক্ত।